হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম শিওর শটের আরও একটা ক্লাসে। তো আজকের ক্লাসে মূলত আমরা পদার্থের গঠন রসায়নের এই চ্যাপ্টারটার উপর হচ্ছে শিওর শট সিকিউ এবং শর্ট আনসার কোশ্চেন ক্লাস নিব আর কি। তো অলরেডি কিন্তু এমসিকিউ ক্লাসটা নেওয়া হয়ে গেছে। আমি ঠিক জানি না এই মুহূর্তে যে তোমরা এই ক্লাসটা আগে পাচ্ছ না এমসিকিউটা আগে পাচ্ছ, বাট দুইটা একই দিনেই পাবা আর কি। তো যখন দেখতেছো আশা করি তোমরা অলরেডি এমসিকিউটা দেখে আসছো আর কি, অথবা এটা দেখার পরে এমসিকিউটা দেখতে পারো আর কি। তাহলে আমাদের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হয়ে যাবে। এটা মূলত তাদের জন্যই যারা অলরেডি একটা চ্যাপ্টারটা পড়ছো, আমরা মানে পড়ছি ভালো করে, তারপরে আমরা হচ্ছে কোশ্চেন সলভ করতে যাচ্ছি তাদের জন্য। তো আমি টাইপ ওয়াইজ কিছু সিকিউ সলভ করছি, মানে সিকিউ সলভ করাবো, যেগুলা হচ্ছে গিয়ে তোমার টাইপ ওয়াইজ সলভ করলে তোমার সব টাইপ কভার হয়ে যাবে। ইচ্ছা মতো 20-30টা সলভ করার কিছু নেই, 10 থেকে 12 টাইপেরই কোশ্চেন হয়, ইনফ্যাক্ট আরো কম হয়। তো আমি 10 থেকে 12টা সিকিউ সলভ করাবো, ওগুলোই টাইপ ওয়াইজ করাবো, তাহলেই সব কমপ্লিট হয়ে যাবে। তো আসো এর মধ্যেই দিয়ে আমাদের ফার্স্টে একটু বলে নিই, আমাদের কিন্তু অলরেডি তোমরা নিশ্চয়ই জানো যে ইউটিউবে কিন্তু আমাদের ওয়ান শট ক্লাসগুলো অলরেডি আছে, এবং এটা তোমাদের সিনিয়র জুনিয়র সবাই কিন্তু প্রতিনিয়ত দেখতেছে। এই হচ্ছে তোমাদের রায়ান ভাই, এবং এই হচ্ছে তোমাদের কেমিস্ট্রি ওয়ান শট। কিন্তু তো কেমিস্ট্রি ওয়ান শট কিন্তু প্রতিনিয়ত অনেক পরিমাণে মানুষ দেখতেছে, এবং প্রত্যেকটা ওয়ান শটই অনেক পপুলার হয়েছে আমাদের। সো তোমরা যদি চাও ওয়ান শট ক্লাসগুলো দেখতে পারো, যেখানে আমরা একদম বেসিক সহ কভার করি, মানে ওখানে বেসিকও পড়ানো হয়, একই সাথে সিকিউ এবং এমসিকিউ কিন্তু কভার করানো হয়েছে আর কি। সো চাইলে তোমরা এই ক্লাসটা কিন্তু দেখতে পারো আর কি। মানে স্পেসিফিকলি আমার কথা, আমার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কথা বলতেছি। এছাড়া বাকি যে কোনো প্লেলিস্টের যে কোনো ক্লাস তোমরা দেখতে পারো, এবং ক্লাস করার মাধ্যমে তোমার যদি মনে হয় যে আমরা হয়তো তোমার জন্য ভালো একটা গাইডেন্স হইতে পারি, আমাদের ক্লাস করলে তোমরা অ্যাকচুয়ালি কিছু শিখতেছো, ভালো গাইডেন্স পাইতেছো, পরীক্ষাও ভালো করতেছো, তোমার আব্বু আম্মুও খুশি, তুমিও খুশি, যদি এরকম অ্যাকচুয়ালি তোমার নিজের ফিল হয়, তাহলে তুমি চাইলে আমাদের এফআরবি কোর্স যেটা চলতেছে, এটাই তুমি চাইলে এনরোল করতে পারো আর কি। এনরোলের সব ডিটেলস কিন্তু আমাদের পেজে বা ওয়েবসাইটে গেলেই পাবা, ইভেন ডিসক্রিপশনেও থাকা উচিত আর কি। তো আসো আমাদের ক্লাসটা আজকে শুরু করি। তো আমাদের প্রথম শর্ট কোশ্চেন হচ্ছে, ক্লোরিন এবং 2Cl এর মধ্যে পার্থক্য কি? বুঝতেই পারতেছো, ক্লোরিন হচ্ছে একটা অণু, Cl2 মানে একটা অণু, আর 2Cl মানে এটা একটা পরমাণু, মানে দুইটা ক্লোরিন পরমাণু। সো দুইটা কিন্তু একই না আসলে। 2Cl মানে দুইটা ক্লোরিন পরমাণু আলাদা আলাদা, যে যার মতো ঘোরাফেরা করতেছে। আর Cl2 মানে দুইটা একটা অণুর মাধ্যমে কানেক্টেড আর কি। মানে এরকম Cl2 মানে হচ্ছে Cl এর সাথে আরেকটা Cl সিঙ্গেল বন্ড দিয়ে কানেক্টেড, আর 2Cl মানে একটা Cl নিজের মতো ঘুরতেছে, আর একটা Cl নিজের মতো ঘোরাফেরা করতেছে। সো দুইটা কিন্তু মোটেও সেম না। তো এই কথাটাই যা বললাম এটাই কিন্তু এখানে বলা। 2Cl হলো দুইটি বিচ্ছিন্ন পরমাণু, এখানে কিন্তু কোনো বন্ড বা এরকম কিছুই কিন্তু নাই। এই দুইটা সম্পূর্ণরূপে কিন্তু বিচ্ছিন্ন পরমাণু, বিচ্ছিন্ন পরমাণু। তারপরে বলা হয়েছে পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় কেন? নিউক্লিয়াস, তো আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কে থাকে বলতো? নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন, প্রোটন এবং নিউট্রন, নিউট্রন এবং প্রোটন। তো আমরা জানি এর মধ্যে প্রোটন যেটা, প্রোটন কিন্তু তোমার পজিটিভ চার্জ বিশিষ্ট হয় বা ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়, আর নিউট্রন যেটা, এটা কিন্তু নিউট্রাল হয় বা নিরপেক্ষ হয়। সো একটা নিরপেক্ষর সাথে একটা পজিটিভ চার্জ একত্রিত হয়ে আছে, তাহলে ওভারঅল নিউক্লিয়াসটাও কি হবে? নিউক্লিয়াসটাও কি পজিটিভ চার্জ হওয়াটাই কি স্বাভাবিক না? এজন্যই নিউক্লিয়াসটা কিন্তু পজিটিভ চার্জ, এবং ছবি আঁকার টাইমেও কিন্তু আমরা নিউক্লিয়াসটাকে এভাবেই দেখাই থাকি, মানে পজিটিভ চিহ্ন দিয়েই দেখাই থাকি, যার ফলে বোঝাই যে হ্যাঁ আসলেই নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। তারপরে দেখো, একটা পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য কেন? খুবই সহজ একটা উত্তর। ধরো সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়ামে 11-23, তার মানে কয়টা আছে? প্রোটন আছে হচ্ছে 11টা, প্রোটন 11টা আছে, প্রোটন 11টা, আর ইলেকট্রন কিন্তু ইলেকট্রনও 11, ইলেকট্রন কয়টা? 11। আর নিউট্রন যে আছে ভাইয়া 12টা, নিউট্রন তো নিরপেক্ষ, মাত্রই তো আমরা বললাম নিউট্রন যে 12টা আছে এই তো নিরপেক্ষ, 12টাই হচ্ছে তোমার নিরপেক্ষ, 12টাই কি নিরপেক্ষ, 12টাই হচ্ছে নিরপেক্ষ, ওর কোনো চার্জ নাই, ওর কোনো চার্জ নাই। আর এর মধ্যে প্রোটন হচ্ছে +11 আর ইলেকট্রন হচ্ছে -11। সো এই দুইজন মিলে কি করে? +11 এবং -11 মিলে কিন্তু 0 বানায় ফেলে, +11 এবং -11 মিলে কিন্তু 0 হয়ে যায়, তাই না? এই জন্য একটা পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য হয় আর কি। হ্যাঁ, এখন যদি চিন্তা করো সোডিয়াম প্লাসের কথা, মানে তুমি যদি একটা ইলেকট্রন নিয়ে যাও ওর থেকে, তাহলে কিন্তু চার্জ বিশিষ্ট হয়ে গেল। বাট নর্মাল অবস্থায়, মানে যখন ওর কোনো পজিটিভ চার্জও না, নেগেটিভ চার্জও না, ক্যাটায়নও না, অ্যানায়নও না, তখন কিন্তু ও সামগ্রিকভাবে চার্জটা শূন্য হয়। এটাই একটু আগে বললাম না, এই যে সোডিয়াম প্লাস বলতে কি বোঝায় বুঝতেই পারতেছো। সোডিয়াম প্লাস মানে প্রোটন 11টাই আছে, কিন্তু ইলেকট্রন কি হয়েছে? একটা
কমে গেছে, প্রোটন কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, ইভেন নিউট্রনেরও কোনো চেঞ্জ হয় নাই, বাট কমে গেছে কে? ইলেকট্রন। ইলেকট্রন কিন্তু কমে গেছে, সেটা খেয়াল রাখবো আর কি। এরপর ভর সংখ্যাটা বলে দিলা, এই আর কি। আর পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা তো একই কথাই, সো ওইটাও চাইলে বলতে পারো, না বললেও প্রবলেম নেই। সোডিয়ামের ভর সংখ্যা 23, এটার অর্থই কি? এটার অর্থই হচ্ছে ওর পারমাণবিক সংখ্যা 11, মানে প্রোটন আছে 11টা আর নিউট্রন আছে 12টা। তো আমরা জানি ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন, তাহলে 11 যোগ 12 মিলে ভর সংখ্যা হচ্ছে 23। কেন ভাইয়া ইলেকট্রনকে কেন ভর সংখ্যায় কাউন্ট করি না? তুমিই বলো তো, তুমি বলো তো ইলেকট্রনকে কেন ভর সংখ্যায় কাউন্ট করি না? কারণ ইলেকট্রনের ভর হচ্ছে অনেক কম, শুধু কম না, অলমোস্ট 1840 গুণ কম হয় আর কি। 1840 গুণ, দেখছো কিন্তু এটা কিন্তু এমসিকিউতে আসে আর কি। তো এই 1840 গুণ কম মানে অনেক ছোট্ট। তো এই 11টা ইলেকট্রন যোগ করা না করে একই কথা। তো আমরা খালি 11টা প্রোটন এবং 12টা নিউট্রনকে যোগ করে ভর সংখ্যা বলি হচ্ছে 23। এরপরে বলছে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13 বলতে কি বোঝায়? ওই একই কথা আর কি। পারমাণবিক সংখ্যা 13 বলতে বোঝায় যে ওর প্রোটন আছে 13টা আর কি। প্রোটন আছে 13টা এবং 13টাই কোথায় আছে? 13টাই আছে নিউক্লিয়াসে, এই আর কি। ওই কথাটাই এখানে বলা হয়েছে, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। এরপরে বলছে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার মধ্যে পার্থক্য লেখা। আচ্ছা, এটা ভালো। পারমাণবিক সংখ্যা মানে কিন্তু খালি প্রোটন সংখ্যাকে বোঝানো হয়, ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রনকে বোঝায়। প্রথম কথাই ওইটা যে মোট প্রোটন, আর এখানে হচ্ছে প্রোটন ও নিউট্রন দুজনের যোগফলকে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি আর ভর সংখ্যাকে আমরা নর্মালি এ দ্বারা প্রকাশ করে থাকি। এখানে কোনো মৌলের এক্সাম্পল দেয় নেই, বাট 3 নাম্বার অবশ্যই তোমরা একটা মৌলের এক্সাম্পল দিয়ে দিবা। ঠিক আছে, মৌলের এক্সাম্পল দিলে ভালো, মাত্র 2টা পার্থক্য লেখার চেয়ে 3টা লেখো, তাইলে ফুল মার্ক পাবা আর কি। মৌলের এক্সাম্পল মাস্ট দিয়ে দিবা, একটা মৌল দিয়ে বুঝাই দিবা, হ্যাঁ এখানে এটা হচ্ছে প্রোটন, এটা হচ্ছে ভর সংখ্যা। অরবিট কাকে বলে? অরবিট মানে কি? অরবিট মানে হচ্ছে শক্তি স্তর। এই যে আমাদের বোর বাবা জীবন বলে গেছে, বোর 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 যেটা বলছে ওইটাই শক্তি স্তর আর কি। বৃত্তাকার কক্ষপথের যে শক্তি স্তরগুলা, এটা কিন্তু রাদারফোর্ড বলে নাই। অরবিট সম্পর্কে কিন্তু রাদারফোর্ড কোনো ধারণাই দেয়নি। অরবিট সম্পর্কে ধারণা দিছে হচ্ছে বোর। এবং অরবিট কোনগুলা বুঝতেই পারতেছো, এটা হচ্ছে ওই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যে কে এল এম এন, এই শক্তি স্তরগুলাকে আমরা কি বলতেছি? অরবিট বলতেছি। টোয়েন স্কয়ার সূত্র অনুযায়ী এগুলা কি অরবিট বলা হয়ে থাকে আর কি। সো ওই বোর আমাদেরকে যেগুলো বলে গেছে, বোরের একদম প্রথম যেই সফলতা, ওই প্রথম সফলতার প্রথম পয়েন্টই হচ্ছে এটা যে সে আমাদের শক্তি স্তরের আকার সম্পর্কে কিন্তু ধারণাটা দিয়ে গেছে, যেটা কিন্তু রাদারফোর্ড আমাদেরকে দেয় নাই, এটা বোর আমাদের দিছে কিন্তু। তারপরে আছে কি, পরমাণুতে কিভাবে বর্ণালী সৃষ্টি হয়। আচ্ছা, এটা কি তোমরা জানো? উচ্চ থেকে নিম্ন কক্ষপথে আসলে, উচ্চ থেকে নিম্ন কক্ষপথে যদি ইলেকট্রন আসে, নিম্ন কক্ষপথে, উচ্চ থেকে নিম্ন কক্ষপথে ইলেকট্রন আসলে, উচ্চ থেকে নিম্ন কক্ষপথে যদি কোনো ইলেকট্রন আসে, উচ্চ থেকে নিম্ন কক্ষপথে যদি কোনো ইলেকট্রন আসে, তখনই হচ্ছে সুন্দর মতো কি হয়? বর্ণালী সৃষ্টি হয়। উচ্চ থেকে নিম্ন কক্ষপথে যদি কোনো ইলেকট্রন আসে, তাহলে বিকিরণ হয়। বিকিরণ হয়, বিকিরণ মানেই বর্ণালী হয়। বিকিরণ হয় তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্য থেকেই হচ্ছে বর্ণালীটা সৃষ্টি হয় আর কি। কারণ এক এক তরঙ্গ দৈর্ঘ্য হইলে এক এক পরিমাণে কি হয়? এক এক কালারের আলো দেখা যাবে আর কি। মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি 400 হয়, 400 ন্যানোমিটার হয়, তাহলে হয়তো এটা বেগুনি নীলের মতো কিছু হবে। তরঙ্গ দৈর্ঘ্য যদি তোমার 700-র কাছাকাছি হয়, তখন সেটা লাল বা হলুদ কমলা কিছু একটা হবে, এরকম আর কি। তো তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কালারগুলো আমরা বুঝতে পারি যে কোন কালার আমাদের বর্ণালী হচ্ছে। এরপর বলছে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য লিখো। তো অরবিট কোনটা? অরবিট হচ্ছে আমাদের স্থির যে কক্ষপথগুলো ঘুরে থাকে নর্মালি ওগুলা। নর্মালি এই যে অরবিট বলতে এটা বৃত্তাকার হয় আর কি। অরবিটাল কি, এটা তোমরা এখনো শিখো নাই আসলে, বুঝছো? এটা তোমরা এখনো সত্যি বলতে শিখো নাই, বাট তোমরা আসলে হালকা পাতলাও তো জানো যে অরবিটাল আসলে কারা জানে, যে এসপিডিএফ যারা, ওরাই হচ্ছে অরবিটাল। তার মানে অরবিট হচ্ছে পুরা প্রথম শক্তি স্তরকে বলা হচ্ছে, পুরা দ্বিতীয় শক্তি স্তরকে বলা হচ্ছে, পুরা তৃতীয় শক্তি স্তরকে, এটা হচ্ছে অরবিট। আর 2s 2p 3s 3p 3d 4s 4p 4d এগুলো হচ্ছে অরবিটাল, মানে অরবিটের ভিতরে যেগুলো আবার থাকে। সো অরবিটালগুলা কিন্তু দেখতে জটিল হয়, ওগুলা কিন্তু বৃত্তাকার হয় না। যেমন এস, যেটা এস কিন্তু দেখতে গোলাকার হয়। পি অরবিটাল দেখতে কিন্তু ডাম্বেল আকৃতির হয়, যে এরকম ডাম্বেলের মতো হয় পি অরবিটাল দেখতে।
ডি অরবিটাল দেখতে আবার ডাবল ডাম্বেল হয়, কারণ দুইটা ডাম্বেল থাকে। সেটা তোমরা এইচএসসি তে গিয়ে শিখবা, বুঝছো? কলেজে আমাদের এগুলা পড়তে হয় আর কি, বাট আপাতত কিন্তু তোমাদের এটা জানার দরকার হচ্ছে না, টু বি অনেস্ট। সো তোমরা খালি এতটুকুই বুঝো, অরবিটাল হচ্ছে এই যে এসপিডিএফ যারা, ওরা দেখতে বৃত্তাকার হয় না, ওরা দেখতে আরো জটিল আকৃতি হয়, উপবৃত্তাকার হইতে পারে, তারপরে গোলাকার হইতে পারে, তারপরে হচ্ছে গিয়ে তোমার ডাবল ডাম্বেল আকৃতি হইতে পারে, ডাম্বেল আকৃতি হইতে পারে, এই আর কি। সো এখানে ওগুলাই বলা হয়েছে। অরবিটালের সংজ্ঞাটা একটু কঠিন আর কি, চাইলে এটা মনে রাখতে পারো, একটু না হয় নিজের মতো লেখো আর কি, ঠিক আছে? আর অরবিটাল বলতে বোঝানো হয় কাদেরকে? আচ্ছা, আকারটা সম্পর্কে লেখো, বৃত্তাকার এবং এইগুলা হচ্ছে উপবৃত্তাকার, অন্য কিছু হইতে পারে আর কি। ওকে, দেখো তাহলে আমাদের কিন্তু অরবিট এবং অরবিটালের পার্থক্য কিন্তু হয়ে গেল। আমরা বলবো অরবিট হচ্ছে বৃত্তাকার এবং অরবিটাল হচ্ছে উপবৃত্তাকার, ডাম্বেল আকৃতির এরকম হয়ে থাকে আর কি। এরপরে আসো তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল থাকে না কেন? আচ্ছা, খুবই সুন্দর একটা উত্তর এটার। তৃতীয় শক্তি স্তর মানে n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 3। এখন আমরা জানি এল এর মানটা হয় হচ্ছে অলওয়েজ 0 থেকে n-1 পর্যন্ত, এটা হচ্ছে এল এর মান হয়ে থাকে। তাহলে n এর মান যদি 3 হয়, n ইকুয়াল টু 3 এর জন্য, n ইকুয়াল টু 3 এর জন্য তাহলে এল এর মান কত হবে? 0 থেকে 2 পর্যন্ত হবে, 0 থেকে 2 পর্যন্ত হবে। তো 0 থেকে 2 পর্যন্ত মানে 0 অর্থ হচ্ছে এস, 1 অর্থ হচ্ছে পি, আর 2 অর্থ হচ্ছে ডি। তো এফ আসবে কিভাবে? এফ তো 3 থেকে তো এফ আসেই নাই, 3 পর্যন্ত আমরা যাই তো নাই। তো এজন্যে তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল কিন্তু হয় না। তো ইম্পর্টেন্ট কথা এইটাই আর কি, যে এল এর মানটা হচ্ছে অলওয়েজই 0 থেকে n-1 পর্যন্ত হয়ে থাকে, যার কারণে তোমার আমরা বলতে পারি আমরা যে এখানে 3f অরবিটাল বলে কিছু হয় না। এরপরে বলা হয়েছে সেম কোশ্চেনটাই, দ্বিতীয় শক্তি স্তরে ডি অরবিটাল হয় না কেন? এক্স্যাক্টলি সেম উত্তরটা, খালি এবার দ্বিতীয় অরবিটালের ক্ষেত্রে। 2p অপেক্ষা 2s এর শক্তি কম। আচ্ছা, 2p মানে কি? 2p মানে হচ্ছে n প্লাস এল, বের করো। n প্লাস এল মানে কত হয়? n প্লাস এল মানে হবে 2, আর p মানে কত? 0 1, তার মানে 1, তার মানে 3 হবে ওর শক্তি। আর 2s এর শক্তি কত? 2s এর শক্তি হচ্ছে 2 প্লাস 0, তার মানে হচ্ছে শুধু 2। তো বোঝাই যাচ্ছে যেখানে 2p এর চেয়ে 2s এর শক্তি আরো কম। তো যার শক্তি কম ইলেকট্রন সেটাই আগে প্রবেশ করবে, আর তারপরে অন্যটায় প্রবেশ করবে। সো শক্তি কম হইলে ইলেকট্রন কিন্তু আগে প্রবেশ করে। আবার একই কোশ্চেন, যে তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল নেই কেন? এক্স্যাক্টলি আবার আমরা আগের মতো উত্তর দিতে পারবো। 4s অপেক্ষা 3d অরবিটালের শক্তি বেশি। বুঝতেই পারতেছো 4s মানে কত ভাইয়া? 4s মানে হচ্ছে 4 প্লাস 0, 4 প্লাস 0 মানে কত? 4। আর 3d মানে কত? 3 প্লাস 2, কিন্তু এই d মানে কি? 0 1 2, তাহলে 3 প্লাস 2 মানে কত? 5। তাহলে বলাই যায় না 4s এর চেয়ে আসলে 3d অরবিটালের শক্তিটা আরো অনেক বেশি। এরপরে বলছে ক্রোমিয়ামের ব্যতিক্রমটা কেন হয়? আচ্ছা, এটা তোমরা অলরেডি জানো, বাট তাও আরেকবার একটু বলে দেই। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত ছিল এইটা। অলওয়েজ আগে ভুলটা লিখবা, বুঝছো? আগে ভুলটা লিখবা, তারপরে গিয়ে বলবো যেটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা হইল না কেন? কারণ এখানে ডি অরবিটালটা স্থিতিশীল হইতে পারবে। স্থিতিশীল কখন হয়? যখন হয় পরিপূর্ণ থাকে, না হয় অর্ধপূর্ণ থাকে। এই দুইটা ক্ষেত্রে হচ্ছে ডি অরবিটাল কি থাকে? স্থিতিশীল থাকে। তো এখানে যেহেতু 3d5 হওয়ার সুযোগ আছে, তাই 4s থেকে একটা ইলেকট্রন চুপচাপ এখানে চলে আসবে, যার ফলে 3dটা কি হয়ে যাবে? স্থিতিশীল হয়ে যাবে আর কি। অর্ধপূর্ণ হলে স্থিতিশীল হয়। সেম ব্যতিক্রমটা কপারের ক্ষেত্রেও হয়, তখন ডি অরবিটালটা পরিপূর্ণ স্থিতিশীল হয়, আর এখানে হচ্ছে অর্ধপূর্ণ হওয়ার কারণে স্থিতিশীল। এরপরে বলা হয়েছে কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মানে না করে। এবার কপারের কথা বলছে, তো এখানে হচ্ছে আবার এই যে 3d10 আর 4s1 হয়ে থাকে, তার মানে 4s এর যে একটা ইলেকট্রন, এটা আসলে সুন্দর মতো 3d তে চলে আসে, যার ফলে এখানে আসলে এটা হয় না। ফেরাম 2+ ও ফেরাম 3+ এর মধ্যে কোনটা অধিক স্থিতিশীল? তো আগে আমরা ফেরামের ইলেকট্রন বিন্যাস করি। আগে ফেরামের ইলেকট্রন বিন্যাস করব, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 18 18 আর 2 হচ্ছে 20 20 আর 6 হচ্ছে 26। তো ফেরাম 2+ এ হচ্ছে এটা চলে যাবে, আর ফেরাম 3+ এ এটাও চলে যাবে, 3d থেকেও একটা যাবে,
তাহলে খেয়াল করো ফেরাম 2 প্লাসে কিন্তু 3d6 থাকে আর ফেরাম 3 প্লাসে 3d5 থাকে। তো বুঝতেই পারতেছো ফেরাম 3 প্লাসটা বেশি স্থিতিশীল না, কারণ এখানে 3d5 হয়, যার ফলে অর্ধপূর্ণ, আর অর্ধপূর্ণ মানেই কিন্তু স্থিতিশীল। ওই একই লজিকটা আবারও, তার মানে ফেরাম 2 প্লাসের থেকেও কিন্তু ফেরাম 3 প্লাসটা বেশি স্থিতিশীল হয়, অর্ধপূর্ণ স্থিতিশীল। এরপরে বলছে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে প্রবেশ না করে 4s এ কেন প্রবেশ করে? নিয়মটা খুবই সহজ, আউফবাউ নীতি। আউফবাউ নীতির কারণে এখানে কিন্তু 2n² নিয়মটা খাটে না, আউফবাউ নীতি অনুযায়ী আমাদের করতে হয়। এখানে আউফবাউ নীতির কারণে এরকম হয়, এখানে কিন্তু 2n² যে নীতিটা ছোটবেলায় হয়তো শিখছো, এইখানে কিন্তু ওই 2n² নীতিটা খাটে না, এখানে আউফবাউ নীতি করতে হয়। তাহলে কেন এখানে 3D? কারণ 3D তে আগে যাবে কেন? 3D তো তোমার শক্তি বেশি না, 3 + 2 মানে 5, আর 4s এর শক্তি কম না অনেক, কারণ 4 + 0 = কত? 4 + 0 = 4, তার মানে অবশ্যই ওর কম না। তো যার শক্তি কম সে অন্য কক্ষপথে থাকলেও ওইটাতে আগে ইলেকট্রন যাবে, কারণ n+l এর মান যার কম সেটায় আগে ইলেকট্রন যাবে। n+l এর মান যদি সমান হয় তাহলে n এর মান যেটায় কম সেটায় আগে ইলেকট্রন যাবে। ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটি আইসোটোপ ব্যাখ্যা করো। আইসোটোপের সংজ্ঞা দিবা আগে, সুন্দর মতো আগে আইসোটোপের সংজ্ঞা দিবা, যে সকল পদার্থের প্রোটন সংখ্যা সেম বা পারমাণবিক সংখ্যা সেম, ভর সংখ্যা আলাদা, তাদেরকেই বলা হয় আইসোটোপ। তারপরে বলবা যে হাইড্রোজেনের হচ্ছে 7টা আইসোটোপ হয়, এর মধ্যে 3টা প্রকৃতিতে বানানো যায়, 4টা হচ্ছে কৃত্রিমভাবে ল্যাবে বানানো হয়। এর মধ্যে ডিউটেরিয়ামটা কোনটা? 2 নাম্বারটা, তার মানে হাইড্রোজেন 1 2, এটা হচ্ছে ডিউটেরিয়াম। বলে দিলা যে হাইড্রোজেনের হচ্ছে মানে ডিউটেরিয়ামে হচ্ছে একটা প্রোটন আর ভর সংখ্যা 2, তার মানে নিউট্রনও হচ্ছে একটা। নর্মাল হাইড্রোজেন বা প্রোটিয়াম যেটা, ওটা কিন্তু কোনো নিউট্রন নাই, বাট এটাই কিন্তু নিউট্রন একটা আছে। হাইড্রোজেন 1 1 এবং হাইড্রোজেন 1 3 পরস্পর আইসোটোপ, ওই একই ব্যাখ্যা আর কি। আইসোটোপের সংজ্ঞা দিবা, পরে বলবা দুজনেরই তো পারমাণবিক সংখ্যা সেম, আর পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যাটা আলাদা, যার ফলে এরা পরস্পরের আইসোটোপ হয়। নাইট্রোজেনের আণবিক ভর 28। আচ্ছা, এটা কিভাবে ব্যাখ্যা করবা? এখানে মূলত ফার্স্ট একটা শর্টকাটের কথা বলছে আর কি, যে ওই যে 2 দিয়ে গুণ করে হচ্ছে ওভাবে করা, ওইটা বলছে, কিন্তু ওটা বলার দরকার নেই। তুমি ডিরেক্টলি বলবা যে নাইট্রোজেনের আণবিক ভর 28। এটা বলতে বোঝানো হয় যে ওর যে নিউক্লিয়াস, ওর নিউক্লিয়াসে টোটাল প্রোটন আছে হচ্ছে কয়টা? প্রোটন আছে কয়টা? আচ্ছা, এখানে নাইট্রোজেন মানে তো N2 বুঝাইছে তাই না? এখানে তো শুধু N বুঝায় নাই, আসলে শুধু N বুঝায় নাই, এখানে কিন্তু N2 বুঝাইছে। সো একটা নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়? একটা নাইট্রোজেনের ক্ষেত্রে ওর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে 7টা আর নিউট্রনও থাকে 7টা, তার মানে টোটাল কিন্তু ওর ভর সংখ্যা হয় কত? 14। তাহলে N2 হইলে কি হবে? N2 হইলে ওর নিউক্লিয়াসের মধ্যে তাহলে টোটাল থাকবে 14টা আর এখানে থাকবে টোটাল 28টা, এজন্যই ওর আণবিক ভরটা 28 হয়ে থাকে আর কি। কারণ নাইট্রোজেন একটার ক্ষেত্রে কি হবে সেটা আগে দেখাবা, তাহলে দুইটার ক্ষেত্রে তার ডাবল হবে আর কি। কৃষি ক্ষেত্রে ফসফরাসের গুরুত্ব, এটা তো আইসোটোপের থেকে রিডিং পড়ে নিলেই পারবা। ওই যে বলছিলাম না এমসিকিউ ক্লাস করানোর টাইমে বলছিলাম যে আইসোটোপ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কৃষি ক্ষেত্রে আইসোটোপ বলো বা চিকিৎসা ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রে আইসোটোপ একদম ঠাড়া মুখস্থ থাকতে হবে, বুঝছো? আইসোটোপের ব্যবহার কিন্তু সব সময় পরীক্ষায় আসে, পয়েন্ট আকারে লিখে ফেলবা, তাহলে গ বা ঘতে আসলেও ফুল মার্ক পাবা আর কি। ওকে, তাহলে এখন আমাদের শুরু হবে হচ্ছে সিকিউ সলভ করা। তো সিকিউ সলভ বলতে এখানে খুবই সহজ, কারণ এই চ্যাপ্টারের সিকিউ বলতে খুবই কম জিনিসই আছে আসলে। সো যারা অলরেডি চ্যাপ্টারটা পড়ছো তাদের কাছে সিকিউ এখানে খুবই সহজ লাগাটাই খুবই স্বাভাবিক আর কি। তো আসো শুরু করি। ফার্স্টে আমাদের বলছে প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর নির্ণয় করো। কিউ মৌলতে কি কি আছে দেখো। কিউ মৌলতে প্রোটন আছে 9টা, নিউট্রন আছে 10টা। তারপরে বলছে তাহলে নিউক্লিয়াসের ভরটা কত হবে? আচ্ছা, খুবই ভালো কোশ্চেন কিন্তু। তার মানে গ নাম্বারটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখো। গ নাম্বারে আমাদের বলা হয়েছে যে প্রোটন আছে 9টা, প্রোটন আছে 9টা, নিউট্রন আছে 10টা। তাইলে বলা হয়েছে কোশ্চেনটা হচ্ছে যে তোমার এদের প্রকৃত ভরকে ইউজ করে এদের একজনের অণুর ভর বের করো। তাহলে একটি অণুর ভর কত হবে দেখো তো, 9টা প্রোটনের ভর না, আর 10টা হচ্ছে নিউট্রনের ভর। তাহলে একটি অণুর ভর ইকুয়াল টু হবে হচ্ছে তোমার 9টা প্রোটনের ভর 9 ইন্টু এম অফ প্রোটন মানে প্রোটনের ভর প্লাস 10 ইন্টু এম অফ নিউট্রন। এটাই হচ্ছে গিয়ে তোমার একটি অণুর ভর হবে না, কারণ তোমাকে তো
প্রোটন এবং নিউট্রনের অ্যাকচুয়াল ভর ইউজ করে বের করতে বলছে। সো আমরা বলবো যে একটি অণুর ভর হবে 9 ইন্টু প্রোটনের ভর প্লাস 10 ইন্টু নিউট্রনের ভর। তাহলে দেখো প্রোটনের ভরটা কত, প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। সেম ভাবে 10 ইন্টু 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো উত্তরটাও কিন্তু সামথিং গ্রামেই পাবা। এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। বুঝছি। তাহলে বলছে একটি অণুর ভর বের করো প্রোটন এবং নিউট্রনকে ইউজ করে, তো এই জন্য আমরা এভাবে করছি আর কি। তারপরে ঘ নম্বরে বলছে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করে এর সংকেত লিখো। আচ্ছা এখানে কি কি দেওয়া আছে, ওর নিউট্রন সংখ্যা দেওয়া, আবার ওদিকে ও নিউক্লিয়াসের ভরটাও দেওয়া আছে। তাহলে আমি কি এখান থেকে ওর প্রোটন সংখ্যা বের করতে পারবো, প্রোটন সংখ্যা বের করতে পারবো, মানে আবারও একই জিনিসই ইউজ করব আমরা, গ নাম্বারে যেটা করছি ওটাই ইউজ করব, কিন্তু এবার আমরা নিউক্লিয়াসেরটা জানি উল্টা, বরং আমরা কি করব এখন বের করব যে ওর প্রোটন সংখ্যাটা কত। তাহলে খেয়াল করো ওখানে 16টা নিউট্রন, তাহলে নিউক্লিয়াসের ভর কত, মানে একটা অণুর ভর কত 5.1895, 5.1895 ইন্টু 10 ইনভার্স 23 ইকুয়াল টু হবে, প্রোটন সংখ্যা আমরা জানি না যে পি আসলে কয়টা এটা আমি জানি না, সো পি এর সাথে গুণ হবে প্রোটনের ভর মানে পি ইন্টু এমপি আর কি, সো 1.673 ইন্টু 10 ইনভার্স 24 প্লাস নিউট্রন সংখ্যা কয়টা আছে, নিউট্রন আছে হচ্ছে 16টা, তাহলে 16 ইন্টু নিউট্রনের ভর এটা গুণ করে দাও 1.675 ইন্টু 10 ইনভার্স 27, সরি 10 ইনভার্স 24, যেহেতু গ্রামে বের করতেছি, কেজিতে বের করতে হলে এই পাশেও কেজি বসাইতাম, বাম পক্ষতেও কেজি বসাইতাম। এটা একটু বের করে দেখি তাহলে কত আসে। ফার্স্টে আমরা এখান থেকে এটা বিয়োগ করব, তাহলে 5.1895 ইন্টু 10 ইনভার্স 23, তার থেকে বিয়োগ হবে হচ্ছে 16 ইন্টু 1.675 ইন্টু 10 ইনভার্স 24, এটা বিয়োগ করলাম ফার্স্টে, ওকে ভালো কথা। তারপর আমি এটাকে ভাগ করব এই সংখ্যাটা দ্বারা 1.673 ইন্টু 10 ইনভার্স 24, তাহলে আমাদের পি এর মানটা সুন্দর মতো কাটায় কাটায় চলে আসে কত 15। তার মানে মৌলটা কে বলো তো, পারমাণবিক সংখ্যা 15, মানে মৌলটা কে হবে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, গুণে দেখো এইটা হচ্ছে আমাদের ফসফরাস। ফসফরাস তো খুবই সুন্দর একটা কোশ্চেন, কিন্তু এটা হচ্ছে ফসফরাস। এবং দেখো নিউট্রনও কিন্তু 16টা, তার মানে আমরা জানি কিন্তু ফসফরাসে ভর সংখ্যা হয় 31, তাহলে 15 আর 16 মিলে কিন্তু 31ই হয়। এবার আসো দ্বিতীয় কোশ্চেনে, এখানে বলা আছে একটা কক্ষপথ আছে রাদারফোর্ডের, এটা হচ্ছে বোর, বোঝাই যাচ্ছে এটা হচ্ছে রাদারফোর্ড আর এটা হচ্ছে বোর। রাদারফোর্ডেরটাই হচ্ছে এরকম জিনিসপাতি হয়, আর বোরেরটা হচ্ছে এই যে তারা তো হচ্ছে সুন্দর মতো কি করছে শক্তি স্তরের আকার সম্পর্কে বলছে, বাট রাদারফোর্ড কিন্তু তোমাকে আকার সম্পর্কে কিছুই বলে নাই আর কি, ঠিক আছে, বাট বোর তোমাকে এটা বলছে। তো তোমার মূলত পড়তে হবে কিছু জিনিস ভালো মতো। তো রাদারফোর্ডের তত্ত্বটা পড়বা, মানে রাদারফোর্ডের সফলতা কি কি বা রাদারফোর্ডের মতবাদগুলো কি কি এটা পড়বা। দ্বিতীয়তে পড়বা যে রাদারফোর্ডের ব্যর্থতা কি কি এটা পড়বা। তৃতীয়তে পড়বা বোরের পরমাণুর মতবাদটা কি এটা পড়বা। চতুর্থতে পড়বা বোরের সফলতা কি কি এটা, আর লাস্টে গিয়ে পড়বা বোরেরও কিছু ব্যর্থতা আছে এটা। তো 5টা জিনিসের 5টাই ঠাডা পারতে হবে, ঠাডা মুখস্থ পারতে হবে, পয়েন্ট ওয়াইজ মনে রাখতে হবে। বুঝছো কথাটা, কারণ এটা কিন্তু পরীক্ষায় সিকিউতে আসে, যেমন বোঝাই যাচ্ছে এই সিকিউটা কিন্তু তোমার, এই সিকিউটাতে কিন্তু তোমার ওই বোর আর রাদারফোর্ডের মতো করে কোশ্চেন। তো আমি মুখে মুখে একটু বলে দিই আমার যতটুকু মনে আছে ওই অনুযায়ী। ফার্স্টে আমরা গ নাম্বারটা করি। গ নাম্বারে বলছে বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। বি মডেল মানে এটা, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে কৌণিক ভরবেগ কত হবে বলতো। আমরা জানি কৌণিক ভরবেগ মানে এমভিআর, তাহলে এমভিআর মানে হচ্ছে NH/2π, বোরের শক্তি অনুযায়ী আর কি, সূত্র অনুযায়ী। তাইলে 2H/2π হবে না বলতো, 2H/2π, তাহলে H/πটা বের করে ফেলো ক্যালকুলেটর দিয়ে, ওটাই হচ্ছে গিয়ে তোমার উত্তর, এটাই হচ্ছে গিয়ে তোমার কৌণিক ভরবেগ। এবার ঘতে গিয়ে বলছে কোনটা বেশি উপযোগী। তো আমরা সবাই জানি যে এখানে মূলত বোরটাই বেশি উপযোগী, বাট তোমার তো ভালো মতো পরীক্ষার খাতায় লিখতে হবে যে বোর কেন উপযোগী। কারণ রাদারফোর্ড যে এখানে
কথাগুলা বলছে, উনি বলছে যে হচ্ছে সৌরজগতের সাথে তুলনা করছে, এটা কিন্তু ঠিক করে নাই। সৌরজগতের ওগুলা তো চার্জ ছাড়া, কিন্তু এখানে ইলেকট্রন এবং প্রোটন নিউট্রন সবার চার্জ আছে কিন্তু। সো চার্জওয়ালা জিনিসের সাথে চার্জ ছাড়া জিনিসের তুলনা এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক করে নাই। তারপরে হচ্ছে তোমার রাদারফোর্ড কিন্তু শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো ধারণা দেয় নাই, এটা একটা ভুল করছে। তারপরে বর্ণালী সম্পর্কে কিছুই বলে নাই, এটা আরো বড় ভুল করছে। এরকম আর কি। আর এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর মেবি না, ওর তো বর্ণালী ব্যাখ্যা করা যায় না, সো রাদারফোর্ড কিন্তু বর্ণালী সম্পর্কে ধারণাই দেয় নাই আর কি। এই হচ্ছে কথা। তো রাদারফোর্ডে আরো কিছু ব্যর্থতা মনে হয় ছিল, একটু দেখে নিও তোমরা। আর তারপরে বোর এসে কি করছে, বোরের প্রথম মতবাদটাই হচ্ছে যে শক্তি স্তরের আকার হচ্ছে অরবিট, মানে বৃত্তাকার আকারে। ফার্স্টে আইসাই অরবিটের কথা বলছে। তো অরবিট মানে দেখতেই বলছে এটা বৃত্তাকার, দেখতেই বলছে কি এটা বৃত্তাকার হবে, প্রথম মতবাদই এটা। এখান থেকে তো ওই যে কে এল এম এন ওগুলা মতবাদ আসছে। দ্বিতীয়টা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দিচ্ছে, যে কৌণিক ভরবেগ হচ্ছে mv/NH/2π এর সমান, এটা বলছে। তৃতীয় কথায় হচ্ছে তোমার বর্ণালী সম্পর্কে ধারণা দিচ্ছে, যে ইলেকট্রনগুলো যখন চলাচল করে নিজের কক্ষপথে নিজে নিজেই ঘুরলে কোনো শক্তি শোষণ বিকিরণ করে না। উঁচুতে চলে গেলে উঁচুতে চলে গেলে প্রমোশন পায়, প্রমোশন পাইলে শক্তি শোষণ করে। আর উঁচু থেকে নিচে ডিমোশন পাইলে উঁচু কক্ষপথ থেকে নিচু কক্ষপথ আসলে ইলেকট্রন কি করে, মানে শক্তি বিকিরণ করে। সো এটা কিন্তু সে বলছে আর কি। তারপরে লাস্টের কক্ষপথে মানে লাস্টের মতবাদে উনি বর্ণালীর কথাও বলা হয়েছে, যে হচ্ছে হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু এর চেয়ে বড় কোনো মৌলের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না আর কি। সো বোরেরও কিন্তু কিছু ব্যর্থতা ছিল। প্রথম ব্যর্থতা হচ্ছে এরকম যে সে অরবিট সম্পর্কে ধারণা দিচ্ছে, বাট অরবিটাল সম্পর্কে কোনো ধারণা দেয়নি। সে কিন্তু তোমার SPDF ওগুলার আকার আকৃতি কেমন হবে, এগুলা যে গোলাকার, ডাম্বেল আকার, উপবৃত্তাকার এগুলা যে হবে, এটা সম্পর্কে বোর কিছু বলে নাই। সো বৃত্তাকার বলছে কিন্তু উপবৃত্তাকার ওগুলো বলে নাই, সো এটা কিন্তু ব্যর্থতা। তারপরে সে বলে নাই কি, সে বলে নাই বর্ণালীর কথা, না বর্ণালীর কথা বলছে, কিন্তু সে বলছে খালি এমন পরমাণুর কথা যাদের একটা ইলেকট্রন আছে। মানে সে কিন্তু হিলিয়াম প্লাসের বর্ণালী ব্যাখ্যা করতে পারে, লিথিয়াম 2+এরটাও পারবে, হাইড্রোজেনেরটাও পারবে। মানে যাদের ইলেকট্রন একটা তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারবে, কিন্তু যাদের ইলেকট্রন একাধিক তাদের কিন্তু সে বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না, তাদের কিন্তু বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না। সো এইটা কিন্তু বোর বলে নাই। একই সাথে সে বলছে যে বর্ণালীতে নাকি একটা রেখা পাওয়া যায়, মানে খালি বর্ণালী হইলে নাকি একটাই রেখা পাওয়া যায় আর কি, একটাই নাকি এক কালারের রেখা পাবা, কিন্তু এটা সত্যি কথা না। আসলে আসলে দেখা গেছে রিয়েল লাইফে আরো অনেক অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখা পাওয়া যায় বর্ণালীতে, সেটাও কিন্তু বোর ব্যাখ্যা দিয়ে যায় না আর কি। তো এগুলাও কিন্তু বোরেরও ব্যর্থতা ছিল, বাট স্টিল ওভারঅল চিন্তা করলে বোর কিন্তু অনেকগুলো সফলতা হয়েছে, যেটা কিন্তু রাদারফোর্ড অনেক খুব একটা ভালো করে বলতে পারেনি, যেটার বোর অনেক কিছুই কিন্তু বলছে আসলে। ওকে, এই আর কি। তো এইভাবে তোমরা হচ্ছে সুন্দর মতো মডেলগুলোর ব্যর্থতা সফলতা পুরা অনেক বড় কোশ্চেন হবে, কোনো প্যারা নেই, বাট ফুল মার্ক পাইতে হইলে এভাবেই আনসার করতে হবে। এরপরে বলা হয়েছে উদ্দীপকের মৌলটির কৌণিক ভরবেগ বের করো যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন, লাস্ট কক্ষপথের ইলেকট্রন, লাস্ট কক্ষপথের ইলেকট্রন। তাহলে খেয়াল করে দেখো উদ্দীপকের যে মৌলটা, উদ্দীপকের মৌলকে পটাশিয়াম, তাহলে পটাশিয়ামের লাস্ট কক্ষপথকে 3:CP, এটা তো ভুল মেথড, এটা তো ভুল, ইলেকট্রন বিন্যাস সঠিক হচ্ছে এইটা। তো লাস্ট কক্ষপথ মানে 4 কক্ষপথ, তাই না? তাহলে 4h/2π হবে না, mv/NH/2π মানে 4h/2π। তাহলে উত্তর হবে কি 2h/π। তাহলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ফেলবা, সামথিং আসবে। এবং এটার এককটা কি হবে, এককটা কি হয় mvr, m এর একক কি কেজি, ভি এর একক কি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আর ওদিক দিয়ে আর এর একক আরো একটা মিটার, তার মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে গিয়ে তোমার mvr এর একক। এরপরে বলা হয়েছে যে মৌলটি ইলেকট্রন বিন্যাসের কোন পদ্ধতি সঠিক। আমরা অবভিয়াসলি জানি পদ্ধতি 2 হচ্ছে সঠিক, কারণ পদ্ধতি 1-এ আমরা ধরে নিচ্ছি এখানে 3d আর 4s এর মধ্যে শক্তির কোনো পার্থক্য নাই। পদ্ধতি 1-এ তো আমরা ওই যে 2n² সূত্র অ্যাপ্লাই করতেছি, বা 2n² তো এখানে অ্যাপ্লিকেবল হবে না, 2n² দিয়ে তো আমরা কোনো কিছু করি না, তাই না? 2n² দিয়ে তো আমরা কোনো কিছু করি না। আমরা কি করি, আমরা করি কি দিয়ে, আমরা করি হচ্ছে আউফবাউ নীতি দিয়ে, যেখানে দেখবো n+l এর মান যার হচ্ছে কম হবে সেটাই আগে যাবে, n+l এর মান সমান হলে যার n কম সেটাই আগে যাবে। সেখানে 3d এবং 4s এর মধ্যে যদিও 4s অন্য একটা কক্ষপথে, কিন্তু 4s এর শক্তি কম, আউফবাউ নীতি অনুযায়ী কিন্তু 4s এ আগে যাবে, 4s এ দুইটা যাওয়ার পরে গিয়ে 3d তে যাবে। সো অবভিয়াসলি পদ্ধতি 2 হচ্ছে সবচেয়ে বেশি ভালো। ওকে, এরপরে আসো পরের কোশ্চেনটায়। XYZ 3টা মৌল দেওয়া আছে, বলছে যে উদ্দীপকের প্রথম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর যদি এত হয় তাহলে 50টি পরমাণুর ভর কত।
এটা ওই যে একই কথা, এমসিকিউতেও বলছিলাম কথাটা। এই কোশ্চেনটা আমরা কিন্তু চাইলে ওই যে মোলের চ্যাপ্টারটার মতো করে সলভ করতে পারি, আবার আমরা চাইলে এই চ্যাপ্টারের নিয়মেও সলভ করতে পারি। প্রথম যে ওয়েটা সেটা কি, প্রথম ওয়ে হচ্ছে গিয়ে তোমার মোলের নিয়মে করো আর কি। তাহলে W/m ইকুয়াল টু অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো, এটা দিয়ে করে ফেলবা। তাহলে তোমাকে কিন্তু বলতে হবে ডাব্লু কত, তাই না? ডাব্লু কত এটা জানতে চাইছে। তারপরে আমরা হচ্ছে এম ইন্টু আণবিক ভর হচ্ছে 35.5, 50টা পারমাণবিক ভর জানতে চাইছে, 50টা পরমাণুর ভর, আর এনএ মানে হচ্ছে অ্যাভোগাড্রো। সেটা করলেই হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে মোলের চ্যাপ্টারের মতো করে করলাম, সামথিং গ্রাম আসবে তোমার উত্তর। আর যদি ওয়ে 2 দিয়ে করতে চাই মানে এই চ্যাপ্টারের নিয়ম অনুযায়ী, তাহলে এই চ্যাপ্টারের নিয়ম অনুযায়ী সূত্রটা কি ছিল মনে আছে? সূত্রটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12। তার মানে যেহেতু এটা এই চ্যাপ্টারেরই কোশ্চেন, তাহলে ওভাবেই করি আমরা। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর যেটা কত, যেটা হচ্ছে 35.5, মানে 35.5 ইকুয়াল টু হবে একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12। কার্বন 12 আইসোটোপের 1/12 যেটা আসলে কত, যেটা আসলে হচ্ছে মুখস্থ রাখতে হবে 1.66 ইন্টু 10⁻²4। তাহলে এখান থেকে আমরা যদি গুণ করি তাহলে আমরা একটি পরমাণুর ভর পেয়ে যাব, কিন্তু একটি পরমাণুর ভর পেয়ে যাব 35.5 ইন্টু 1.66 ইন্টু 10⁻²4। আর তাহলে 50টা পরমাণুর ভর কত হবে? 50টা পরমাণুর ভর হবে এই সেম জিনিসটাই, খালি তার সাথে 50 কি হবে, 50 হচ্ছে তোমার গুণ হবে। সেম জিনিসটাই তার সাথে হচ্ছে সুন্দর মতো 50 গুণ হয়ে যাবে। এই হচ্ছে কাহিনী আর কি। সো একটা জিনিস যদি খেয়াল করো দেখবা আসলে এখানে ওই যে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যাটা ইউজ করি না, তো এই অ্যাভোগাড্রোর সংখ্যাকে উল্টায় দিলে এটা কিন্তু আসলে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশই হয়। তোমরা অনেকে ভাবতে পারো যে ভাইয়া এই দুটো অঙ্ক একইভাবে একই উত্তর আসে কেন? কারণটা হচ্ছে এইটা, যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের যে ভর 1.66 ইন্টু 10⁻²4, এটা আসলে ওই অ্যাভোগাড্রোর সংখ্যার উল্টাই। তো দেখো এখানে যা করছো আর এখানে যা করছো দুইটা এক্স্যাক্ট সেম জিনিস, আলাদা কিছুই না, দুইটা একই জিনিস, তো উত্তর তো একই আসবেই, বুঝছো? কারণ এই দুইটা একই জিনিস আসলে। এরপরে বলা হয়েছে ডি মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রনের কণিক ভর। ডি মৌল মানে কোনটা? এই যে ডি মৌল যেটা দেওয়া, এটা শেষ কক্ষপথ মানে 4th কক্ষপথ, তাহলে 4h/2π হবে। তারপর বলছে ডি মৌলের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না। কারণ 2n² দ্বারা করবা কিভাবে? কারণ 2n² দিয়ে করতে গেলে ইলেকট্রন তো 3d তে চলে যাওয়ার কথা, বাট 3d তে তো যায় না, কারণ 2n² অনুযায়ী তো তোমার তৃতীয় কক্ষপথে কয়টা থাকতে পারে? 2n² অনুযায়ী 3d ওখানে 18টা থাকতে পারে না? 18টা থাকতে পারে 2n² অনুযায়ী, কিন্তু 18টা তো আসলে আমাদের ওখানে মোটেও থাকে না, কারণ 3s 3p ফুলফিল হয়ে তারপর 4s এ চলে যায়, 4sটাকে শেষ করে দেন 3d তে আসে আর কি, বুঝছো কথাটা? তো ওই জন্য 2n² সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না। 2n² সূত্র অনুযায়ী তো আগে 2টা হবে, দ্বিতীয় কক্ষপথে 8টা হবে, তৃতীয় কক্ষপথে 18টা হবে, কিন্তু 18টা হয় না, কারণ 8টা হওয়ার পরেই ওই 3s 3p শেষ হয়ে 4s এ চলে যায়, 4s শেষ করে আবার আসে। তো এখানে আউফবাউ নীতি মানে অনুযায়ী ইলেকট্রন বিন্যাস হয়, 2n² সূত্র অনুযায়ী কিন্তু হয় না। তো ওটাই ব্যাখ্যা করে দিবা। তারপরে বলা হয়েছে 3টা মৌল দেওয়া, 3 জনের আইসোটোপের শতকরা পরিমাণ এত এত এবং এত। আচ্ছা তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত? তার মানে গ নাম্বারটা তো আমাদের ডিরেক্ট বইয়ের ম্যাথই বলা যায় কাইন্ড অফ, তো এটা আমরা এখানেই করে ফেলতে পারি। আপেক্ষিক পারমাণবিক ভর এটা সমান কি হবে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে? এটা সমান হবে হচ্ছে সমান সুন্দর মতো 16 ইন্টু এত, মানে যার পারমাণবিক ভর যত সেটা লেখো, 16 ইন্টু 99.776 প্লাস 17 ইন্টু 0.037, 17 ইন্টু 0.037 প্লাস 18 ইন্টু কত? 18 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 0.203 এত পার্সেন্ট, ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে এটাই হচ্ছে গিয়ে তোমার আণবিক ভর, এটাই হচ্ছে তোমার আপেক্ষিক আণবিক ভর। দেখি একটু কত আসে, 16 ইন্টু 99.76 প্লাস 17 ইন্টু
0.037 প্লাস 18 ইন্টু 0.203, তাহলে আসে 100 দ্বারা ভাগ করলে কত আসে 16.0000.443, এটাই উত্তর। খালি 16 লেখো না, কারণ 16 তো অলরেডি একজনের আণবিক ভর, সো খালি 16 না লিখে দশমিক সহ যা যা আসে পুরোটাই লেখো আর কি, এটাই ভালো। আর তারপরে বলছে যে ওয়াই ও জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস 2n² মেনে চলবে কিনা। তাহলে ওয়াই এবং জেড কি কি খেয়াল করো তো। ওয়াই হচ্ছে গিয়ে তোমার কি 19 নাম্বার মৌল, তাহলে ওয়াই হচ্ছে তোমার পটাশিয়াম, আর জেড হচ্ছে তোমার 11 নাম্বার মৌল, তার মানে এটা হচ্ছে সোডিয়াম। খেয়াল করে দেখো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে কিন্তু ঝামেলা আছে, ঝামেলা মানে ওই যে আউফবাউ নীতি অনুসরণ করতে হবে। সো 1s2 2s2 2p6 3s2 3p6 3s2 cp6, তারপরে আমরা কি বলবো 18 হইল না, 18 আর পরেরটা যাবে 4s1 এ, 3d তে যাবে না, কিন্তু 3d তে যাবে না, 4s1 এ যাবে। সো এটা কিন্তু তোমার বলতে পারো 2n² অনুসরণ করে নাই, এটা হচ্ছে আউফবাউ নীতি অনুযায়ী করছে। আর পরেরটাও তো আসলে আউফবাউ নীতি অনুযায়ী তো হইছে, কিন্তু বলতে পারো এটা 2n² দিয়েও একই ব্যাখ্যায় আসবে আর কি। কারণ সোডিয়ামের তুমি যদি হচ্ছে 11 নাম্বার যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s1 এটা পাবা। আবার তুমি যদি হচ্ছে নরমালি করো তাহলে প্রথম কক্ষপথে 2টা, পরেরটা হচ্ছে 8টা, তারপরটা 1টা, তো এখানেও কিন্তু 2n² অনুযায়ীও ঠিকই আছে, 2n² তো কোনো ঝামেলা নাই। সো এখানে 2n² হবে, আউফবাউ হবে। তাহলে আমরা বলবো যে এই যে পটাশিয়াম যেটা, এটাই হচ্ছে গিয়ে তোমার কি করছে, এটাই হচ্ছে গিয়ে তোমার সুন্দর মতো রুলটাকে ভঙ্গ করছে, কিন্তু এটা কিন্তু কোনো ভঙ্গ করে নাই, এখানে 2n² হয়েছে, আউফবাউ হয়েছে আর কি। কারণ আউফবাউটা মানে 2n² ভঙ্গ কখন করে, যখন 3d তে না গিয়ে ডিরেক্ট 4s এ চলে যায় তখন। এরপরে বলছে দেখো দৃশ্যকল্প আছে 3টা আইসোটোপ দেওয়া, হাইড্রোজেনের 3টা আইসোটোপ দেওয়া, তারপরে 3 জনের শতকরা পার্সেন্টেজ দেওয়া, আপেক্ষিক পারমাণবিক ভর চাইছে অবশ্যই, প্রকৃতিতে প্রাপ্ত, আচ্ছা আপেক্ষিকটা দেওয়া আছে বরং এই দুজনের পার্সেন্টেজ চাইছে আর কি। আচ্ছা ভালো কথা। আবার বলছে যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের সম্পর্ক কি, দৃশ্যকল্প 2 এর আলোকে ব্যাখ্যা করো। ওকে, তাহলে আগে আমরা গ নাম্বারটা করি। তো গ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভরটা এবার দিয়ে দিছে কত 1.00025। এরপরে হাইড্রোজেন কোনটা কত, হাইড্রোজেন 1 কত আছে, হাইড্রোজেন 1 আছে 99.98%, আর বাকি দুইজন মিলে হইতে হবে 100, মানে বাকি দুইজনকে সবারটা মিলে কত হইতে হবে 100 হইতে হবে না, বলো তো 100 হইতে হবে না। তাহলে এইটাকে আমি x ধরে ফেললাম, তাহলে এইটা হইতে হবে অবশ্যই কত, এইটা হইতে হবে 100 থেকে আগে 99.98 বিয়োগ করবা, তারপরে তার থেকে আবার x বিয়োগ করবা, এইটা হবে ওর পার্সেন্টেজ। কারণ 3 জন মিলে তো 100 হইতে হবে, তাই না, 3 জন মিলে তো 100 হইতে হবে। সো 100 থেকে 99.98 বিয়োগ করবা, তাহলে এটা আসবে 0.02, তাহলে 0.02 মাইনাস x এত পার্সেন্ট। তার মানে আমি ধরে নিলাম এইটা আছে হচ্ছে x%, এটা আছে 0.02 মাইনাস x%। তাহলে এবার কিভাবে সলভ করবো আসো। হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু কি হবে, তাহলে ইকুয়াল টু হবে হাইড্রোজেন 1 কত 1 ইন্টু 99.98 এইটা, প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 এরটাই কত হবে, আবার 3 এরটাই হবে হচ্ছে এই যে এইটা 3 ইন্টু 0.02 মাইনাস এক্স ডিভাইডেড বাই কত 100 না, ডিভাইড বাই 100। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তো এক্স এর মানটা সলভ করে ফেলি, ডিরেক্ট কিন্তু ক্যালকুলেটরে করা যায় এটা, বাট তোমরা পরীক্ষা ডিরেক্ট করবা না, লাইন বাই লাইনই দেখানোটাই ভালো। x এর মানটা পাবা 0.015, তার মানে আমি বুঝতে পারলাম হাইড্রোজেন 1 2 যেটা এটা আসে হচ্ছে 0.015%, আর হাইড্রোজেন 1 3 যেটা এটা আবার হচ্ছে তুমি ওই যে 0.02 মাইনাস x করো, 0.02 মাইনাস আনসার, তাহলে আসবে 5 × 10⁻³ 3%।
এটাই আমাদের উত্তর। তার মানে যখন তোমাকে পার্সেন্টেজ দেওয়া, আপেক্ষিক পারমাণবিক বের করা তো কোনো ব্যাপার না। আর যদি আপেক্ষিকটা দেওয়া থাকে, পার্সেন্টেজটা জানতে চায়, তাহলে সবাই মিলে 100 হইতে হবে আর কি। কারণ সবাই মিলে 100 না হইলে তোমার পার্সেন্টেজ হইলো কেমনে এটা? তো এর মধ্যে একটা দেওয়া আছে, বাকি দুটা মিলে তাহলে একটাকে x ধরে ফেলো, তাহলে একটা হবে কত? 100 মাইনাস এটা মাইনাস x। সিম্পল, কারণ 3 জনকে যোগ করে 100 হইতে হবে। যদি 4 জন থাকতো 4 জনকে যোগ করে 100 হইতে হইতো, 2 জন থাকলে 2 জনকে যোগ করে 100 হইতে হইতো। এই হচ্ছে কাহিনী আর কি। এরপর আরেকটা তো বাকি ছিল, প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের সম্পর্ক কি। তার মানে এখানে হচ্ছে তোমার ওই যে এন আর এর একটা ছক আছে না, এন এবং এল এর যে ছকটা আছে না, এন এর মান 1 হইলে এল এর মান এত, এন এর মান 2 হইলে এল এর মান এত, এন এর মান 3 হইলে এল এর মান এত। তখন এন এর মান 3 মানে কি 0 1 2 হচ্ছে এল এর মান, তার মানে এস পি ডি তিনটা হইতে পারে। এইভাবে ওই ছকটা তোমাকে আঁকাইতে হবে। তো বইয়ে সুন্দর মতো পাবা, ওইটা একটু প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? সো এই কোশ্চেনটা কিন্তু তুমি অনেক সময় পরীক্ষায় পাবা। এই যে এন এল এর যে ছকটা, এটা অনেক সময় পরীক্ষায় কিন্তু চলে আসে। সো এটা একটু প্র্যাকটিস করে যাও, নাহলে কিন্তু পরীক্ষার খাতায় সুন্দর মতো লিখতে পারবে না। তারপরে বলছে দেখো, ইলেকট্রনের ভর দেওয়া আছে কেজি এককে, কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া, প্লাঙ্কের ধ্রুবকও দিয়ে দিছে, বলছে কত বেগে ঘুরবে এম শেলে। তাহলে সুন্দর মতো কিন্তু বোঝাই যাচ্ছে এখানে কিন্তু আমাদের বোর বাবার সূত্র ইউজ করতে হবে। বোর বাবার সূত্র কি? mvr = nh/2π। তাহলে এখান থেকে দেখো এম এর মানটাও তুমি জানো, আর এর মানটাও জানো, এন এর মানটা কত? এম শক্তি স্তর মানে কে এল এম মানে তৃতীয় শক্তি স্তর, এইচ জানো, পাই জানো। এখান থেকে সুন্দর মতো ভি বের করে ফেলবা ক্যালকুলেশন করে, আস্তে ধীরে ক্যালকুলেশন করবা, তাহলে ভি এর মানটা মিটার/সেকেন্ডে বের হয়ে যাবে কিন্তু। বুঝছি কথাটা? ওকে, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবা। আর তারপরে ওই যে আবার একই কথা, উদ্দীপকের যে চিত্র দুইটা দেওয়া 1 ও 2 এর মধ্যে কোনটি বেশি সফল। তার মানে ওই যে রাদারফোর্ড হচ্ছে এইটা, রাদারফোর্ড এইটা, আর বোর এইটা। আচ্ছা, রাদারফোর্ডের একটা মেবি আমি হচ্ছে বলতে ভুলে গেছিলাম, একটা ব্যর্থতা ছিল যে ম্যাক্সওয়েল বলছিল যে বাবা রাদারফোর্ড তোমার এই নিয়ম অনুযায়ী তো তাহলে ইলেকট্রন ঘুরতে 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 টায়ার্ড হয়ে একেবারে নিউক্লিয়াসের উপরে পড়ে যাবে। এইটা বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু অনেক বড় ব্যর্থতা। এই চিত্র থেকে ওইটাই আসে আর কি, যে রাদারফোর্ড যেহেতু চিত্র সম্পর্কে কিছু বলে নাই, তো রাদারফোর্ডের নিয়ম অনুযায়ী তো ইলেকট্রন ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যাবে, টায়ার্ড হয়ে তো তার কক্ষপথ ছোট হইতে থাকবে। তোমাকে ধরো একটা খেলার মাঠ চক্কর দিতে বললো, তো প্রথমবার চক্কর দিবা একদম ভালো মতো দিলা, দ্বিতীয়বার কিন্তু ওই এনার্জি থাকবে না, তৃতীয়বার ওই এনার্জি আরো কমবে, তো দিতে দিতে তোমার কক্ষপথটা আরো ছোট হইতে থাকবে, শেষে গিয়ে দেখা যাবে তুমি নিউক্লিয়াসের উপরে পতিত হয়ে গেছো। তো ম্যাক্সওয়েল এটা রাদারফোর্ডকে বলছে যে রাদারফোর্ড তোমার এই নিয়ম অনুযায়ী তো ইলেকট্রনটা নিউক্লিয়াসের উপরে পড়ে যাওয়ার কথা, কিন্তু আসলে তো এটা হয় না, আসলে তো ইলেকট্রন নিউক্লিয়াসের উপরে পড়ে না, তার মানে তোমার তত্ত্বে ভুল আছে। এটা কিন্তু রাদারফোর্ডের একটা ভুল ছিল, সেই ভুলটা আমি আগের বার বলতে ভুলে গেছিলাম, সেটা একটু বই থেকেই দেখে নিবা আর কি, ঠিক আছে? ওকে, তারপরে কি বলছে দেখো, উদ্দীপকের ওয়াই মৌলটির একটি পরমাণুর ভর কত? ওয়াই মৌলকে, ওয়াই মৌল হচ্ছে পর্যায় 3 গ্রুপ 17। গ্রুপ 17, এটা কিন্তু ওই যে পর্যায় সারণী চ্যাপ্টারের। তো গ্রুপ 17তে কে কে থাকে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেনরা, তাই না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে ও হচ্ছে পর্যায় 2তে থাকে, পর্যায় 2তে থাকে। ও হচ্ছে পর্যায় 3-এ থাকে, পর্যায় 3, এটা পর্যায় 4-এ, এটা পর্যায় 5-এ। তার মানে আমাদের মৌলটা হচ্ছে কে? আমাদের মৌলটা হচ্ছে ক্লোরিন। ভাইয়া পর্যায়টা কিভাবে বুঝলেন আপনি? ইলেকট্রন বিন্যাস করে দেখো, ইলেকট্রন বিন্যাস করে দেখো। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসে কি 1s2 2s2 2p5, তাহলে এখানে কি লাস্ট কক্ষপথ হচ্ছে 2 না? তো লাস্ট কক্ষপথ যেটা ওটাই কিন্তু পর্যায় আসলে। সো ক্লোরিনের ক্ষেত্রে লাস্টে 3s2 3p5 হয়, তাহলে তৃতীয় কক্ষপথ হচ্ছে লাস্ট কক্ষপথ। তো তৃতীয় কক্ষপথ লাস্ট কক্ষপথ হওয়ার কারণে ওর কিন্তু এখানে কি হয়? ওর কিন্তু এখানে পর্যায়টা 3 হয় আর কি, বুঝছো? তো লাস্ট কক্ষপথ যার যেটা ওটাই তার পর্যায়। তার মানে আমাদের মৌলটা হচ্ছে ক্লোরিন। তাহলে বলছে ক্লোরিনের একটি পরমাণুর ভর কত? তো এটা তো ডিরেক্ট সূত্র দিয়ে করা যায়। ফার্স্ট অফ অল এটাও একই কথা, তুমি মোলের চ্যাপ্টারের মধ্যেও করতে পারবা, W/M = N/Avogadro দিয়ে। আবার এখানে এই চ্যাপ্টারের সূত্র কি? আপেক্ষিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই যে কার্বন 12 আইসোটোপের 1/12, কার্বন 12 আইসোটোপের 1/12। এটা দিয়ে করাই ভালো আর কি, যেহেতু এই চ্যাপ্টারের এই কোশ্চেন। তাহলে আমরা বলতে পারি আপেক্ষিক পারমাণবিক ভরটা কত? ক্লোরিনের ক্ষেত্রে 35.5 হয়। ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হয় 35.5। একটি পরমাণুর ভর কত সেটাই তো আমরা বের করব, তাই না? একটি পরমাণুর ভর কত সেটাই বের করব। আর কার্বন 12 আইসোটোপের ক্ষেত্রে এটা হবে কত? 1.66 × 10⁻²4।
তাহলে এটা গুণ করে দাও, তাইলেই কিন্তু একটি পরমাণুর ভর চলে আসলো। তো খুবই সিম্পল আসলে। এরপরে বলছে এই দুইটা গ্যাসের মধ্যে ব্যাপন হারের তুলনা করো। প্রথম কথা হচ্ছে এই কোশ্চেনটা এই চ্যাপ্টারের না, এটা তোমাদের শর্ট সিলেবাসে নাই, মানে এসএসসি 26 যারা তোমাদের তো শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাসে চ্যাপ্টার 3 থেকে শুরু, এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর কোশ্চেন, বাট স্টিল কোশ্চেনটা অনেক সহজ। ব্যাপন মানে হচ্ছে ছড়ায় যাওয়া, তাই না? ব্যাপন মানে কি? ব্যাপন মানে হচ্ছে ছড়ায় যাওয়া, কে কত দ্রুত ছড়ায় যেতে পারে। তাহলে তুমি নিজেই চিন্তা করো তো, যে একটু পাতলা পুতলা সে বেশি জোরে দৌড়াবে, নাকি যে একটু মোটা সোটা বা ভারী সে বেশি জোরে দৌড়াবে? তো উত্তরটা আসলে খুবই সহজ, যার আণবিক ভর কম তার ব্যাপনটা বেশি হবে। যার আণবিক ভর কম, যার আণবিক ভর কম তার ব্যাপন কি হবে? বেশি হবে। তার ব্যাপন বেশি হবে। তার ব্যাপন বেশি হবে। যার আণবিক ভর কম তার কিন্তু ব্যাপনটা বেশি হবে। তাহলে খেয়াল করে দেখো, এখানে যে ওয়াই মৌলটা ছিল, ওয়াইটাকে, ওয়াই হচ্ছে আমাদের ক্লোরিন, ক্লোরিন ছিল। আর এক্স কে ছিল? এক্স ছিল গ্রুপ 15। গ্রুপ 15 মানে কি? ওই যে নাইট্রোজেন ফসফরাস ওই গ্রুপটা। তাহলে পর্যায় 2 মানে এটা হচ্ছে নাইট্রোজেন হবে। তাহলে নাইট্রোজেনের ফসফরাস, তাহলে এটা হচ্ছে পর্যায় 2, পর্যায় 2, এটা হচ্ছে পর্যায় 3। তাহলে পর্যায় 2 মানে এখানে মৌলটাকে নাইট্রোজেন, তার মানে আমরা বলতে পারি এক্স হচ্ছে গিয়ে তোমার নাইট্রোজেন। তাহলে দুজনের ভর হিসাব করো, ক্লোরিনের ভর কত? 35.5, আর নাইট্রোজেনের কত? 14। তাহলে বোঝাই যাচ্ছে নাইট্রোজেন অনেক হালকা কিন্তু। তাহলে নাইট্রোজেন যেহেতু অনেক হালকা ক্লোরিন থেকে, তাহলে অবশ্যই নাইট্রোজেনের ব্যাপন হার বেশি। যে যত হালকা সে তত দ্রুত ছড়ায় যেতে পারবে, দ্রুত দৌড়াদৌড়ি করতে পারবে, ওই জন্য এটাই উত্তর। অনেক সিম্পল কিন্তু। এরপরে দেখো, উদ্দীপকের এ ইলেকট্রনটির গতিবেগ বের করো। তাহলে মানে গতিবেগ মানে ওই mvr = nh/2 পাই। তাহলে আর কি দেওয়া আছে আমাদের কাছে? হ্যাঁ, আর এর মানটা দিয়ে দিছে। কক্ষপথেও দেওয়া আছে 4 নম্বর কক্ষপথ, তাহলে তো সবই জানি। তাহলে আমরা সুন্দর মতো mvr = nh/2 ইউজ করে দিব। তো খেয়াল করছো, ইলেকট্রনের কিন্তু আণবিক ভরটা তোমার মুখস্থ রাখতে হবে। ইলেকট্রনেরটা তোমার মুখস্থ, আর এর মানটা দেওয়া, এন এর মানটাও দেওয়া। ইলেকট্রনের আণবিক ভরটা কত হয় কেজিতে বসাইতে হবে, ভালো কথা, এটা কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু কেজিতে বসাইতে হবে। এটা কিন্তু তোমার অন্য কোনো গ্রাম এককে বসাইলে হবে না, কিন্তু এটা একটা ভালো কথা, এটা কিন্তু কেউ ভুল করো না, এটা কিন্তু কেজিতে বসাইতে হবে। কারণ উত্তরটা তো তুমি এসআই এককে পাবা, ফিজিক্সের মতো আর কি। তুমি এসআই এককে উত্তর চাচ্ছ না, বেগের মানটা মিটার/সেকেন্ডে চাচ্ছ, আর এর মানটাও মিটারে বসাচ্ছ, তাহলে অবশ্যই তোমার কিন্তু বেগটাও এই এককেই বসানো উচিত, মানে কেজি এককেই বসানো উচিত কিন্তু। সো ভরটাও আমরা কেজি এককেই বসাবো আর কি। অ্যান্ড পরের কোশ্চেনটা আবারও তোমার শর্ট সিলেবাসের বাইরে, যে ছিদ্র করলে কোন বেলুনটি প্রথমে বিস্ফোরিত হবে? তার মানে ইথেন আছে, ইথিন আছে। তো ইথেন ইথিন দুটাই হচ্ছে তোমার জৈব যৌগ। তো এই জৈব যৌগ দুটার মধ্যে যার ভর কম সেই আগে ছড়ায় পড়বে। যার ভর কম সেই হচ্ছে আগে ছড়ায় পড়বে। সো যার ভর কম সে দ্রুত ধূপ করে বের হয়ে যাবে, তাই সেই আগে বিস্ফোরিত হবে। তো এই হচ্ছে আমাদের সিকিউ ক্লাস আর কি। তো দেখছো, এই চ্যাপ্টারে যত টাইপের সিকিউ হইতে পারে, ইভেন আইসোটোপের টাইপটা, যেটা আইসোটোপের টাইপটা কিন্তু অবশ্যই পড়বা। এখানে কোনো সিকিউ ছিল না আইসোটোপের, কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসে। আইসোটোপের ম্যাথের কথা বলতেছি না, আইসোটোপের গুরুত্বের কথা বলতেছি। ওই তেজস্ক্রিয় আইসোটোপ কোথায় কোথায় ইউজ হয়, চিকিৎসা ক্ষেত্রে ইউজ হয়, কৃষি ক্ষেত্রে ইউজ হয়, এটা কিন্তু ডেফিনেটলি পরীক্ষায় আসে। তো চিকিৎসা ক্ষেত্রেরটা বেশি আসে, অনেকগুলো পয়েন্ট অবশ্যই ভালো করে পড়বা, রিডিং বই থেকে পড়বা। অ্যান্ড তারপরে হচ্ছে চিকিৎসা ক্ষেত্র, কৃষি ক্ষেত্রেরটাও পড়বা, কারণ অনেক সময় এটা খ নাম্বারে দিয়ে দেয় আর কি। আবার ঘ বা ঘতে দুইটা একসাথেও দিতে পারে, যে চিকিৎসা এবং কৃষিতে কোনটার কি কাজ, তখন ওটা ব্যাখ্যা করতে হবে। সো ওটা পড়ে ফেলবা। এর বাইরে বাকি যত টাইপের সিকিউ হইতে পারে পরীক্ষা সব সময় এগুলাই এসে ঘুরে ফিরে। এবং চ্যাপ্টার 3 হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে ফুল মার্ক আনসার করা সম্ভব। যদিও গ এবং ঘতে আসে, কিন্তু ক এবং খ কিন্তু অন্য চ্যাপ্টার থেকে আসে। সো যদিও তোমরা শর্ট সিলেবাস, মানে এসএসসি 26-এর কথা বলতেছি, তো শর্ট সিলেবাসের ক্ষেত্রে মনে হয় ক খ তোমরা এই চ্যাপ্টার থেকে পাবা হোপফুলি। আর যদি অন্য চ্যাপ্টার থেকেও থাকে, সো ওই অন্য চ্যাপ্টারের জন্য ক খটা ভালো মতো আয়ত্তে থাকে। যদি অন্য চ্যাপ্টারে ক খ ভালো মতো পারো, তাহলে এই চ্যাপ্টার তোমাকে গ ঘ আনসার করতে অনেক হেল্প করবে, এবং ফুল 10-এ 10ই কিন্তু পাওয়া পসিবল। তো এই হচ্ছে আমাদের সিকিউ ক্লাস। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর কি, অ্যান্ড ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও। অ্যান্ড হচ্ছে ক্লাসটা কেমন লাগছে কমেন্টে জানাও, তাইলে আমরা আরও মোটিভেটেড হব সামনে আরও
ফ্রি ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার জন্য, ঠিক আছে? আর যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো পড়ানোতে কোনো ভুল ভ্রান্তি পাও, ছোটো ছোটো থাকতেই পারে কোনো ভুল টুল, তো এটা একটু ধরাই দিও টাইম স্ট্যাম্পটা লিখে, তাহলে আমি হচ্ছে কমেন্টটায় আমি আমার আইডি দিয়ে কমেন্ট করে পিন করে দিব না আর কি, তাহলে বাকিদের তখন ওই জিনিসটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা কিন্তু সিকিউ এমসিকিউ দুইটাই শেষ করে দিছি এবং শর্ট আনসার কোশ্চেনও কিন্তু শেষ করে দিছি। তাহলে এরই মাধ্যমে আমাদের পদার্থের গঠনের কিন্তু এই শিওর শর্ট ক্লাসটা শেষ হইল আর কি। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।